দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সরকার তা পূরণ করতে পারেনি। অপরদিকে বিরোধী দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ একের পর এক করেই যাচ্ছে সরকার দলীয় সংসদ সদস্যরা। এতে করে জনগণ কোনটা বিশ্বাস করছে বা জনপ্রিয়তা কোন দলের বাড়ছে বা কমছে সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল। স্বাগতম আপনাকে। আমি মাহবুব আজিজ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যদি বলি, নির্বাচন হলো 4 মাস হয়ে গেছে, তো এই 4 মাসে বিরোধী দল সরকার দলকে নানা দোষে দুষছে, সরকার দল বিরোধী দলের নানা ত্রুটি নিয়ে আলোচনা করছে। তো সব মিলে আপনার কি মনে হয়, জনগণের জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে জনগণ আসলে কোন দলকে বেশি পছন্দ করছে বা কোনটা বেশি বিশ্বাস করছে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। তো আপনি যেভাবে বললেন যে বেশ সস্নেহ প্রশ্ন আর কি। আচ্ছা, দেখবার চোখটিও বেশ আদর মাখা। এই জন্যই আপনি সরকারি দল এবং বিরোধী দলকে এতটা মানে যেভাবে দেখতে চাইছেন সেভাবে বললেন। আসলে তো সেরকম নয় বোধ হয়, কারণ আজকেও যে বক্তব্য শুনলাম, আমির সাহেব যেভাবে কথা বললেন, বিএনপির প্রধান নেতা প্রধানমন্ত্রীর চীন সফর এবং মালয়েশিয়া সফরের পর সংসদ, এটা ভালো একদিক দিয়ে ইতিবাচক, এবং সকলে সম্মিলিতভাবে তারা অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীকে। এ যেন এক বিরাট বাণিজ্য যুদ্ধ জয় করে এসছেন প্রধানমন্ত্রী। সেটা সরকারের পক্ষ থেকে বললেই ভালো হতো, এবং আমরা যখন সরাসরি কিছু ফল পেতাম হাতে নগদে তখনই সেগুলো আলোচনা করলে ভালো হতো। তেমন কিছুই আসলে হয়নি। এটা একটা রুটিন এক ধরনের, যেহেতু গণতান্ত্রিক সরকার ছিল না, নির্বাচিত সরকার ছিল 18 মাস, সে অর্থে তো সেভাবে দ্বিপাক্ষিক সফরগুলো হয়নি। একটা অনির্বাচিত সরকারকে কেই বা আমন্ত্রণ জানাবে? তবু তো অন্তর্বর্তী সরকার প্রধান মানে প্রচুর, সম্ভবত রেকর্ড সংখ্যক এক বছরে সফর তিনি তো করেছিলেন। এমনিতেই সফর করেন। আচ্ছা, তিনি তার আগ্রহেই গিয়েছেন, ওটা অন্য কোনো দেশের আগ্রহের প্রয়োজন পড়েনি। আচ্ছা আচ্ছা। এবং সেইখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো চুক্তিও হয়নি বাংলাদেশের জন্য, যদিও তার পারিষদবর্গ বলেছেন বাংলাদেশের জন্য অসীম সম্ভাবনার দুয়ার খুলে গেছেন, সকলেই বলছেন এসো এসো এসো। কার্যক্ষেত্রে আসলে আমরা কিছুই দেখি না। তো সেই ক্ষেত্রে শূন্য গর্ভ একটি অবস্থা গেছে। 18 মাসে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে বিভিন্ন ধরনের যে চাকরির সুযোগগুলো সেগুলো বন্ধ হয়েছে, বৈদেশিক সম্পর্কগুলো নিঃস্ব হয়ে গেছে। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু অবশ্যই অত্যন্ত ইতিবাচক, যে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। এগুলো রুটিন ওয়ান। কিন্তু যে প্রশ্নটি আপনি সংসদের কার্যক্রম সম্পর্কে দেখলেন, সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের সঙ্গে বাহাস করছে, পরস্পরের সঙ্গে আলোচনা করছে। আসলে কি নিয়ে বাহাস করছে সেগুলো একটু দেখবার মতো বিষয়। কিন্তু বাহাস করছে ওয়াশিং মেশিন লাগবে কিনা, বা মাইক্রোওয়েভ পুরনো হবে কেন, এটা সংসদে 1 মিনিটে কত টাকা লাগে, পুরনো হয়নি, আমাদের পকেট থেকে টাকাগুলো গিয়েছে। পর্দা নিয়ে, মোতাবিবাহ নিয়ে, এবং যতদিন যাচ্ছে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে কি বাজেট অধিবেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমার শুরুতে করেছিল 1-2 দিন, তারা 1-2 দিন কেন করবে? ওনারা তো একদম ধরে ধরে পয়েন্টে পয়েন্টে আলোচনা করবে, যে কারণে এইগুলো পয়েন্টে পয়েন্টে আলোচনার বিষয়। আমাদের যেটা বিএনপির একজন সদস্য, আপনার অর্থনীতিবিদ যিনি সিলেটের, তিনি যেভাবে আক্রমণ করলেন, কি যেন নাম ভদ্রলোকের, আমাদের এস.এম. কিবরিয়া সাহেবের ছেলে, রেজা কিবরিয়া, তিনি যেভাবে সমালোচনাটি করলেন তারই দলের বাজেটের, এই সমালোচনা তো আমরা জামাতের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন পৃথিবীর যে কোনো জায়গায় 6% যদি আপনার ঋণ থাকে ব্যাংকের, সেটাই বিপজ্জনক পরিস্থিতিতে চলে যায়, আর আমাদের এখন হচ্ছেন 61%। তো সেটা কিন্তু সরকারি দলের থেকে তো বলবার কথা নয়, কিন্তু বিরোধী দল তো সেই
তথ্যগুলো দেবে, আপনার উদাহরণগুলো আনবে সামনে, যে এই অর্থনৈতিক পরিস্থিতি। বিরোধী দলের অবস্থান যদি এরকম হয় যে একটি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে, তো বিশেষ করে অর্থনীতিবিদরা বলছেনও বারবার যে ভঙ্গুর অর্থনীতি, আমাদের যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তো সেটি থেকে টেনে তুলতে বিরোধী দল সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে চায়। সহযোগিতা যদি ধরুন এরকম হয় যে আপনার নিজস্ব আদর্শ নৈতিকতা দিয়ে তো দেশকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, সহযোগিতা মানে হচ্ছে যে সব শিয়ালের এক রা যদি হয়ে যায়, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, জাতীয় পার্টির সদস্যরা গিয়ে সরকারের দলের মন্ত্রিসভায় যুক্ত হয়েছিল, সেগুলো আমাদেরকে কোন গণতন্ত্রের নমুনা দিয়েছে আমরা তো দেখেছি। তো সেই ক্ষেত্রে সেই বিরোধী দল তার কাজ দিয়ে সহযোগিতা করতে হবে, বিরোধিতাই তার একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেটা যৌক্তিক বিরোধিতা। বিরোধিতা মানে কিন্তু হরতাল করা নয় এবং ভাঙচুর করা নয়। বিরোধিতা মানে আপনার ভুল হচ্ছে কোথায়, ভুল হচ্ছে কোথায়, এবং যেই জায়গাটি আপনার যে ভঙ্গুর অর্থনীতি, এইখানে কিন্তু বিএনপি এবং জামাতে এক জায়গায় একমত যে 18 মাসে কিছু হয়নি। এই অন্তর্বর্তী সরকার আমলে যে লুটপাটটি হয়েছে তার নিয়ে কি কেউ কথা বলে? এই কৃতজ্ঞতা কেন সরকারি ও বিরোধী দলের? এটা কিন্তু আমাদেরকে প্রশ্নমুখর করে তোলে। কারণ আমরা শ্বেতপত্র আওয়ামী লীগেরটা যেমন চাই, অন্তর্বর্তীকালীন সরকারেরটাও চাই। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিআইবি রিপোর্টে বলছে যে 1 বছরে ঘুষ দেওয়া হয়েছে 12,600 কোটি টাকা। কাজে এই 12,600 কোটি টাকার হিসাব কোথায় যাবে? জি, এটা নিশ্চয়ই সরকার, মানে সম্প্রতি টিআইবি রিপোর্টটি প্রকাশ করলো, নিশ্চয়ই সরকারের দৃষ্টিগোচর হয়েছে, সরকার ব্যবস্থা নেবে, আমরা প্রত্যাশা রাখি। আর আপনি চীন সফর নিয়ে যে বলেছেন গতানুগতিক একটি সফর, তেমন কিছু প্রাপ্তি নেই। না, আমি কিন্তু তা বলিনি। আচ্ছা, আমি বলেছি এটা সরকার জানাবে, মাত্র তো এলেন। সরকার জানিয়েছে অলরেডি, পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিস্তা ও রোহিঙ্গা দুটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জন্য, এই দুই ইস্যুতে চীন সহায়তার আশ্বাস দিয়েছে। এই যে আশ্বাস, এই আশ্বাস কি আমাদের গিয়ে শুনে আসতে হবে? এটা কি আমরা জানতাম না? কেউ কি বলবে আমি আপনাকে সহযোগিতা করব না? সম্পর্ক উন্নয়নের জন্য তো যাওয়া আসা একটা ব্যাপার, এটা তো অবশ্যই, এবং এইটাকেই বলছি রুটিন কাজ। যাওয়া আসা ব্যাপার, আমরা অবশ্যই যাব আসব, কিন্তু এই আশ্বাসের যে বাণী আমরা শুনে অভ্যস্ত, ওই জায়গা থেকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরবর্তী পর্যায়ে যেতে হবে। যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু সরকারি দল বিরোধী দল কেউই সংসদে একটি কথাও বলে না। সরকার দল সন্তুষ্ট। পররাষ্ট্রমন্ত্রী এটি সম্পর্কেও বলেছিলেন কিছুদিন আগে যে বাংলাদেশের অবস্থা আরো শক্তিশালী হবে। তিনি এই যেমন অন্তর্বর্তীকালীন সরকার বলতেন, তার মানে সরকারের এই সমস্ত শক্তিশালী কথাগুলো আগের সরকারের আমলের মতোই শোনা যাচ্ছে। আওয়ামী লীগ যেমন বলতো, তিনি তো আগের সরকারের সময় ছিলেনও, যে আওয়ামী লীগ সরকারও তো এইভাবেই বলতেন। কেউ কি বলতো যে আমার অবস্থাটা কখনো দুর্বল? আমরা একটু ব্যারিস্টার আল মামুন রাসেল আপনাকে শুনতে চাই। আপনার কাছে কি মনে হয়, যদি আমি জনগণের জায়গা থেকে, আপনি একজন পেশাজীবী স্বতন্ত্র পেশার মানুষ, সেই হিসেবে আমি আপনার কাছে জিজ্ঞেস করব যে আপনার কি মনে হয় এই দুই দলের মধ্যে জনপ্রিয়তা কাদের বেড়েছে বা কমেছে? বা যদি আরো ছোট বড় অন্যান্য দলের প্রসঙ্গ আনতে চান আপনি আনতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াস যুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, 3 মাসের বিষয়ে এই আমাদের এই বর্তমান মন্ত্রী বিএনপির মহাসচিব তিনি তো বলেছেন যে 15 বছরে যা উন্নয়ন হয় নাই 3 বছরে আমরা সেটা 3 মাসে আমরা সেই উন্নয়নটা করেছি। দেখেন, উন্নয়নের ভাষাটা কাদের ভাষা জানেন? কাদের? স্বৈর শাসকের ভাষা। যারা স্বৈর শাসক অথবা যারা স্বৈর শাসক হতে চায় তারা ব্যবহার করেছে, এজন্য কি ভাষাটাও নেগেটিভ হয়ে গেল? ভাষাটা এই উন্নয়ন কারা দেখাবে জানেন? যারা কখনো জনগণের ম্যান্ডেটকে পছন্দ করবে না। উন্নয়নকে আমরা 17-18 অবশ্যই চাই। এটা তো আপনার উন্নয়নটা অটোমেটিকলি চলবে। কিন্তু আপনার এবারে যে জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থানের চেতনা এবং যে হত্যার না, তাহলে এটা ছিল হচ্ছে রাষ্ট্র সংস্কারের বিষয়। এই যে বারবার যে স্বৈর শাসক হয়, এই যে বারবার আমাদের সিস্টেমের মধ্যে সমস্যা আছে। স্বৈর শাসক কেন হয়ে যায়? আমাদের সংবিধান পরিবর্তন, প্রত্যেকেই যখন 2/3 মেজরিটি পায় তখন তার মতো করে সংবিধান পরিবর্তন করে ফেলে। আমি একটু শেষ করি। যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নিজেরা আন্দোলন করেছে, তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্ত করেছে, তারাই ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারকে ফেলে দিচ্ছে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন, আমি আসি, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছে, সে আওয়ামী লীগের ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে দিল। বিএনপি সবচেয়ে বেশি আন্দোলন করেছে সংবিধান নিয়ে, বলেছে সংবিধান হচ্ছে আওয়ামী লীগের একটা ইস্তেহার। সে এখন সংবিধান তারা কিছুই বোঝে না। তার মানে সংস্কার করতে চাচ্ছে। তার মানে কি? না, কিভাবে সংস্কার আপনি করছেন? আপনি জুলাই সংস্কার তো বাদ দেন, আপনি সংস্কার শব্দটা এখন আমাদের এই থেকে বাংলাদেশের আলোচনা থেকে চলে গেছে।
আচ্ছা, সংস্কার শব্দটা এখন নেই, আচ্ছা। এবং পরিকল্পিতভাবে সংস্কারকে সরানো হয়েছে। আপনি দেখেন এখন সংস্কারী কমিটি করতে চেয়েছে, সংবিধান সংস্কার কমিটি করতে চেয়েছে, সংশোধনীয় কমিটি করতে চেয়েছে, সংস্কার কমিটি না। আচ্ছা, সংশোধনীয় সংস্কার কমিটি না। সংস্কার এক জিনিস, সংশোধনী আরেক জিনিস। আপনার সংশোধন আপনি দেখেন করলে অসুবিধা জুলাই সনদ, আপনি জুলাই সনদটাকে পরে রাখেন। আপনি যদি বিএনপির 31 দফার দিকে তাকান, বিএনপি 31 দফা কিন্তু সে 2023 সালে হোটেল ওয়াইস্টিরে বিশাল আয়োজন করে পুরো বিশ্ব মিডিয়ার সামনে জুলাই এই বিএনপির 31 দফা ঘোষণা করেছে। সে 31 দফার প্রথমে 6টা দফা ওনারা এই পর্যন্ত 3 মাসে ভায়োলেশন করে ফেলেছেন। সে 31 দফার প্রথম দফা কি ছিল? সংবিধান সংস্কার কমিটি করবেন। অথচ ওনারা এখন সংবিধান সংস্কার কমিটি করছেন না, সংশোধনী কমিটি করছেন। তো সংশোধন যদি কমিটি করার দরকার হবে কেন? আপনার 141 সংবিধানে আছে, আপনি 2/3 মেজরিটি থাকলে অটোমেটিকলি আপনি সংবিধান সংশোধন করতে পারেন। এটার জন্য তো কমিটি দরকার নেই। আপনি যাকে নিয়ে কমিটি করেন, হ্যাঁ না ভোটে যার সংখ্যাগরিষ্ঠতা সে পাবে। শেখ হাসিনা যেভাবে করেছে, তাহলে আপনার তো এটার জন্য কমিটি করা দরকার নেই তো আপনার। কিন্তু কমিটিকে যদি ব্যালেন্স করে করা হয়, না না ব্যালেন্স, এই বিরোধী দল থেকে 5 জন নিয়ে সরকার কমিটি দিয়ে তো আপনি পাস করতে পারবেন না। এটা সংসদে পাস করতে হবে। সংসদে 2/3 মেজরিটি যখন সাউন্ডে হ্যাঁ না ভোট হবে, হ্যাঁ না যার সংখ্যাগরিষ্ঠতা হবে সেটা পাস হবে। আপনি কমিটিতে যত কথাই বলেন কোনো কাজ হবে না তো। তাহলে কমিটি করে কেন? মানে সংসদ থেকে যদি কমিটি করা হয়, কমিটির সিদ্ধান্ত কোনো গুরুত্ব পায় না, কোনো গুরুত্ব পাবে না। এটা হচ্ছে একটা পরামর্শ দিবে তারা। আচ্ছা, তারা একটা কমিটি করে তারা একটা পরামর্শ উত্থাপন করবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা সংসদ যেটা গ্রহণ করবেন সেটা গ্রহণ করবেন, সংখ্যাগরিষ্ঠ সংসদ যেটা গ্রহণ করবেন না সেটা গ্রহণ করবেন না। তাহলে আলটিমেটলি কমিটি করে তো লাভ নেই। আপনি যে বিরোধী দলকে বলা হলো আপনাদেরকে আমরা ডেপুটি স্পিকার দিব, কেন আপনি এটা দান করবেন কেন? এটা তার অধিকার। যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, এটা তার অধিকার, এটা তো আপনি দান করার বিষয় না। আপনি জুলাই সনদ করতে চাইনি, তারা প্রপোজ করেছে। প্রপোজ কেন করবেন আপনি? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, অটোমেটিকলি এটা পেয়ে যাবে। আপনি যে জুলাই সনদের যে ওয়ার্ডারটা, সেই ওয়ার্ডার আলোকে তো আপনি দুইটাই নির্বাচন হয়েছে, একটা গণভোট, একটা আরেকটা হচ্ছে আপনার জাতীয় সংসদ নির্বাচন। তাহলে আপনি একটা মানছেন আরেকটা মানছেন না তো। আপনি উন্নয়নের কথাটা কেন নিয়ে আসেন এখন জানেন? আপনি উন্নয়নের কথাটা এই জন্য নিয়ে আসেন, আপনি যখন উন্নয়নের কথাটা আপনি নিয়ে আসবেন তখনই আপনার এই যে সংস্কার বিষয়গুলো আছে এগুলো আস্তে সরে যাবে। এই জন্য আপনি বললেন যে 3 মাসে আমরা ব্যাপক, আপনি 3 মাসে তো আপনি উন্নয়নের বিষয় না। উন্নয়ন তো একটা রাষ্ট্র যখন চলবে অটোমেটিকলি উন্নয়নটা হবে, এটা রেগুলার প্রসেস। কিন্তু আপনি যখন উন্নয়নকে সবার আগে নিয়ে আসবেন, আপনার বলা উচিত ছিল 3 মাসে আমরা এতগুলো সংস্কার করেছি। আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশের জন্য উন্নয়ন কি অটোমেটিক প্রসেস? এটা বাস্তবতা অবশ্যই হবে। আপনার রাষ্ট্রীয় নিয়মে, আপনার রাষ্ট্রীয় নিয়মে যে সরকারে আসুক, রাষ্ট্রীয় নিয়মে একটা দেশের উন্নয়ন অটোমেটিকলি হবে। কেউ হয়তো এমফেসাইজ বেশি করবে, একটু বেশি হবে, কারো একটু কম হবে, কিন্তু রাষ্ট্রীয় নিয়মে আপনার সকল কিছু, এটাকে বলে নেসেসিটি ইজ মাদার অফ ইনভেনশন। প্রয়োজনে আপনি কি উন্নয়ন করতে বাধ্য হবেন আপনি। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যখন উন্নয়নকে সামনে নিয়ে আসবেন, তখন আপনি সংস্কারকে, আপনি দেখেন 17-18 শেখ হাসিনা কি করতো, যে আমরা উন্নয়ন করছি তো সুতরাং তোমার জনগণের ম্যান্ডেটের কোনো প্রয়োজন নেই, জনগণের ভোটের অধিকার কোনো প্রয়োজন নেই, উন্নয়নটা তোমাকে এমফেসাইজ করছে। এবং সেম ভাবে আপনি যদি উন্নয়নের সামনে নিয়ে আসেন, আমাদের ছাত্ররা আন্দোলনের সময় বলেছে আমরা রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য আপনাদেরকে দুঃখিত। তার মানে কি আমাদের রাষ্ট্রীয় সংস্কার এই 3 মাসে উল্লেখযোগ্য মেনশনেবল। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি আমাকে বলেন কি হয়েছে? আপনি বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আপনি এখনো পর্যন্ত অক্ষরে অক্ষরের সংজ্ঞাটা কি আমরা কি এখনো পর্যন্ত বুঝতে পেরেছি? এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি। বরং আমরা দেখেছি একটা জেলাতে আগে সবকিছু গোপালগঞ্জ কেন্দ্র হতো, আর এখন দেখি আমরা বগুড়া কেন্দ্র। একটা জেলা 135 কোটি টাকা, একটা জেলা বাজেট হয়েছে 6টা জেলার সমান, এবং কি তার একটা উপজেলা শিবগঞ্জ, সেই শিবগঞ্জে 75 কোটি টাকা বাজেট হয়েছে, যেটা প্রায় 20টা উপজেলার সমান। এই বিষয়ে আমি প্রশ্ন রেখেছিলাম বিএনপির সংসদ সদস্যদের কাছে, তাদের মধ্যে থেকে আনসার এসেছে এরকম যে যেহেতু বিগত 17 বছর বগুড়া জেলাটি মানে বঞ্চিত ছিল, তো স্বাভাবিকভাবে নিচু জায়গায় একটু উচ্চ করতে শুধু বগুড়া জেলা বঞ্চিত ছিল, শুধু বগুড়া জেলা বঞ্চিত ছিল। সাতক্ষীরার মতো জেলা কোনো উন্নয়ন হয়নি। আপনি সাতক্ষীরা যান, এরপর ধরবে এক এক করে আপনি এখনো পর্যন্ত 100টা উপজেলা কোনো বরাদ্দ দেন নাই আপনি। আচ্ছা, 100টা উপজেলা আপনি কোনো বরাদ্দ দেন নাই। বিগত সরকার আমলে শুধুমাত্র বগুড়ার উন্নয়ন হয়নি এটা না। আচ্ছা, এই বিগত জেলা যেখানে না অনেক জেলা হয়েছে। আচ্ছা, যে জেলাগুলো জামাত বিএনপি অধ্যুষিত এই জেলাগুলো হয় নাই। তাহলে আপনি তো এক এক করে সেই জায়গাগুলোতে ডেভেলপ করবেন। সবার আগে বাংলাদেশ কেন বললেন তাহলে? আপনি সবার আগে বাংলাদেশ, তাহলে আপনি তো আপনার নিজের জন্মভূমিকে প্রথমে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, 135 কোটি টাকা দিলেন। আচ্ছা, আপনি 6টা জেলার সমান দিলেন, এবং একটা উপজেলায় আপনি 20টা উপজেলার সমান বরাদ্দ দিলেন কেন? আপনার তো দরকার ছিল আপনি করেন, সমস্যা নেই তো, বগুড়া উন্নয়ন করেন, আমাদের কোনো বাধা নেই, কিন্তু পাশাপাশি আপনি অন্য জেলাগুলো যেগুলো বঞ্চিত, সাতক্ষীরার মতো জেলা আপনি যান, সাতক্ষীরার রাস্তা আপনি যান, কিছুদিন আগে আমি একটা শুনানি করতে গিয়েছিলাম সাতক্ষীরাতে, আপনার সাতক্ষীরার রাস্তাগুলো আপনি দেখেন,
কিন্তু ব্যাপার হচ্ছে এই যে সবার আগে বাংলাদেশ, আপনি বলেছেন সবার আগে বাংলাদেশ তো থাকছে না, আগে গোপালগঞ্জ, ওই এখন হচ্ছে শিবগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শিব চলে আসছে। আচ্ছা, গোপালের জায়গায় শিব আসছে, কিন্তু এই প্রশ্নটি কি মাহবুব আজিজ যেটা বলছিলেন যে সংসদে এই যে এই সংস্কারের বাইরে বা দু চারটি বিষয় বাদে বিরোধী দল তেমন প্রশ্নই তুলছে না, এই যে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, এটি কি সংসদে কোনো বিরোধী দলীয় নেতা তুলেছেন? এখন ব্যাপার হচ্ছে দেখেন, এই আমাদের মিডিয়াতে কোনগুলো আসে, মিডিয়াতে আসে হচ্ছে যেগুলো একটু দান্দিগতময়, যেমন সরকারি দল সরকারের বিপক্ষে কথা বলছে, এটা মিডিয়াতে আসছে। কেউ ওয়াশিং মেশিন চেয়েছে, এটা মিডিয়াতে আসে। কেউ প্রাথমিক, কেউ বিশ্ববিদ্যালয়, কেউ প্রাথমিক বিদ্যালয়, আমি বলি কেউ প্রাথমিক বিদ্যালয়, আমি সংসদটা তো পুরোটা জনগণের জন্য উন্মুক্ত। আমি আপনাকে বলি, কেউ প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছেন, এটা মিডিয়াতে আসে। মিডিয়াতে আমরা কোনগুলোতে, আমরা তো ছোট ছোট ভিডিওতে বিশ্বাসী। বাজেট নিয়ে শত শত ঘন্টা বিরোধী দলের নেতা বক্তব্য দিয়েছেন, সকল সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, কিন্তু সবগুলো তো মিডিয়াতে আসছে না। মিডিয়াকে আমি পাশে রাখতে চাই কেন? কারণ আপনারা মিডিয়ার দোষ সারাদিন সারা রাত বলতে পারবেন, কোনো সমস্যা নাই, আবার প্রয়োজনের সময় মিডিয়ার কাছে যাবেন, এটাও বাস্তবতা। মিডিয়াকে আমি পাশে রাখলাম, মিডিয়া ভালো না, কিন্তু সংসদের যে আলোচনা এটি তো উন্মুক্ত, আপনার জন্য, আমার জন্য, সাধারণ জনগণের জন্য। সেখানে আলোচনাটা হয়েছে কিনা সেটা বলেন। অবশ্যই আলোচনা হয়েছে, মিডিয়া কোনটা ধরলো অবশ্যই আলোচনা হয়েছে। আমি যে আপনার গোপালগঞ্জের ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা সংসদে আলোচনা হয়েছে, সংসদে আলোচনা হয়েছে। এখন কথা হচ্ছে জামাতের যে পেজ আছে, সেই পেজ থেকে সবগুলো যত বাজেট নিয়ে যত আলোচনা আছে সবগুলো ভিডিও আপনি গিয়ে দেখেন। কথা হচ্ছে আমরা তো আমাদের পছন্দনীয় ভিডিওগুলো দেখি, সবগুলো ভিডিও তো আমরা দেখি না। আপনি দেখেন, যদি মনে হয় পর্যাপ্ত হয় নাই, তাহলে আপনি সমালোচনা করেন। কিন্তু বিরোধী দলের কাজ হচ্ছে শুধুমাত্র বিরোধিতা না, বিরোধী দলে যেটা গঠনমূলক বিরোধিতা সেটা বিরোধিতা করছে। আর যেখানে যেমন আপনার চায়নার বিষয়ে এবং মালয়েশিয়া সফরের বিষয়ে তারা আজকে ধন্যবাদ জ্ঞাপন করেছে, আর বাকি সকল বিষয়ে কিন্তু বিরোধিতা করছে। এবং কি এটা নিয়ে, বাজেট নিয়ে তারা শুধুমাত্র সংসদে না, এর বাহিরেও তারা সভা, সেমিনার, আপনার হচ্ছে এই সবকিছু করছে তো। জি, ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ। আজকে সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অত্যন্ত জ্ঞানী উল্লেখ করে তিনি বলেছেন যে অন্য মন্ত্রণালয় নিয়ে তার যে আগ্রহ তৎপরতা, সেটির জায়গায় তার নিজস্ব মন্ত্রণালয়ে দৃষ্টি রাখা বেশি জরুরি। এবং লক্ষ্মীপুরে একই পরিবারের 4 জন হত্যা এবং সেই যে হত্যাকারী সন্দেহভাজন তাকেও গণপিটুনিতে নিহত করা, এরপর আরও কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন। মানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? জি, এর প্রসঙ্গে আসবার আগে আমি আরেকটু বলে নিই আগের প্রসঙ্গে, যেমন এই রুমিন ফারহানার যে বক্তব্যটি দিলেন কিংবা রেজা কিবরিয়া সাহেবের এই বক্তব্যগুলোই কিন্তু আমরা প্রকৃত বিরোধী দলের কাছ থেকে শুনতে চাই। এটা কিন্তু আবার সেই একদা বিএনপির এখন বর্তমান স্বতন্ত্র সংসদের কাছ থেকে শুনতে হচ্ছে। এখন তারা বলছেন যে মিডিয়া পিক অ্যান্ড চুজ করছে, সব বক্তব্য আনছে না। ভাই, সংসদ একটা টেলিভিশন আছে, ঘন্টার পর ঘন্টা সেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমরা তো জানি সেখানে কি আলাপ হচ্ছে। আপনারা পুস্তিকা বের করুন না বাজেট নিয়ে আলাপ, যে এই হচ্ছে আমাদের পুস্তিকা, দেখা যাক সেখানে কি আপনারা বলেছেন। সেই দক্ষতাই তো তাদের নাই। এই জায়গায় বলছে যে কখনো বাজেট নিয়ে কথা বলতে হবে, এই প্রস্তুতি জামাতের ছিল না, নাই বলেই তারা এদিক ওদিক নানান রকম কথাবার্তা বলে, আম বিনিময় করে। একজন নেতা নিয়ে এসে সকলের কাছে আম দিচ্ছেন, এইটা তো আসলে জাতীয় সংসদের খুবই সৌহার্দ্যপূর্ণ অবস্থানেই আমরা থাকবো। আসলে আমরা এখানে যার যে কাজ সেটা আমরা করব না। আপনি দেখুন, তারা বলছেন যে এখানে সংস্কার নিয়ে আলোচনা খুব দরকার, কারণ এটাই নাকি রাষ্ট্র সংস্কার ছিল 24-এর গণ অভ্যুত্থানের মূল এজেন্ডা। বা 24-এর মূল এজেন্ডা ছিল গণতন্ত্র ও জবাবদিহিতা। এবং এই যে আমরা কথা বলতে পারছি, আমি পরিষ্কারভাবে বললাম যে এই জায়গাটা খুব বেশি আমার কাছে অত বড় ব্যাপার বলে মনে হচ্ছে না, এটা তো বলতে পারছি স্বাধীনভাবে। এটাই হচ্ছে গণতন্ত্র, মুক্ত গণতন্ত্রের নমুনা। উনি যা বলতে চাচ্ছেন বলতে পারছেন, আমি যা বলতে চাচ্ছি এটাই গণতান্ত্রিক শাসনের নমুনা। আমাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে না। আমরা রাষ্ট্রের কাছে এই যে গণতান্ত্রিক যে আচরণ, এটা আরও অব্যাহত চাই, এটাকে প্রাতিষ্ঠানিকীকরণ চাই। এটাই 24-এর গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। 24-এর গণ অভ্যুত্থান এই গণভোটের মাধ্যমে, পিআর পদ্ধতির মাধ্যমে কোনো সাম্প্রদায়িক শক্তিকে আরও শক্তিশালী করবার আকাঙ্ক্ষা 24-এ ছিল না। এইটা তারা হাইজ্যাক করেছে, এবং হাইজ্যাক করে জুলাই সনদের নামে সেখানে ভূমিকাতে হানাদার বাহিনী লিখেছে, পাকিস্তান শব্দটি তারা উঠিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পৌরোহিত্যে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিরোধী দলকে চেয়েছিল জাতীয় পর্যায়ে একদম বিজয়ী করে সরকারি দল হিসেবেই তারা বসিয়ে দেবার চেষ্টা করেছিল, নইলে 4 থেকে 7% ভোট, কোন প্রক্রিয়ায় 36% ভোট হয়।
কাজেই এই সমস্ত আলাপ আলোচনাগুলো সব ওই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের দুঃশাসনের 36% আপনার কি মনে ধারাবাহিকতা। হয় না যে জনগণ তাদের ভোট দিয়েছে? জনগণের কাছে সম্পূর্ণ কোনো রকম পরিস্থিতি ছিল না। আজকে আপনি যদি দেখুন, এটা তো কোনোভাবেই হয় না, সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যারা একটি 3টি আসন পায় এবং একসাথে যারা 18টির বেশি কোনোদিন পায় নাই, তারা চলে যাবে 72টি আসনে। এই কারণটি কি? এটা নিয়ে আমিও কিছু জানি না, আপনিও কিছু জানেন না, আমরা শুধু আমি কারণটি আপনার কাছ থেকে আপনি বলবেন পরে, আপনি শুনবেন আগে। সেটা হচ্ছে এখানে বলা বলির কিছু নাই। আপনি যদি এখন খেলাধুলার কথাই ধরেন, বিশ্বকাপে খেলায় আপনি সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনা বা ব্রাজিলকে আপনি বলবেন যে তুমি খেলতেই পারো না, এবং এরপরে আপনি পর্তুগাল আর স্পেনকে বলবেন তোমরা খেলো। তারা যদি না খেলার মতো অতিরিক্ত মাত্রায় ফাউল করে থাকে, তাহলে অতিরিক্ত মাত্রায় ফাউলের সিদ্ধান্ত আমি আর আপনি মিলে টেবিলে বসে করে ফেলতে পারি? সেইটার জন্য আপনাকে দিতে হবে ভোটে যেভাবে জাতীয় পার্টিকে লাল কার্ড দিয়েছে মানুষকে সেইভাবে দিত। এমনও তো হতে পারতো আওয়ামী লীগ আসলোই না নির্বাচনে, আপনার তো সেখানে কিছু বলার থাকতো না। আপনি কেন আগের থেকে আপনি সিদ্ধান্ত নেবেন, এবং কেন আপনাকে 6টি জেলা সেনাবাহিনী বহাল করতে হচ্ছে এখন? কেন আপনার এত ভয়? কেন বুলডোজার দিয়ে আপনাকে 32 নম্বর ভাঙতে হলো? কেন বারবার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে হলো? মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি না পারিবারিক সম্পত্তি? এই জায়গাগুলোতে সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানালো কেন? তাতেই কি মনে হয় না যে সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের একটা গাঁটছড়া আছে? এই যুক্তির কি উত্তর হতে পারে? যাই উত্তর দেন না কেন, সেটা হলো সেই 36%। আপনার যেইভাবে প্রক্রিয়া করা হয়েছে, যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সব পর্যায়ে আপনি যেভাবে প্রশাসন সাজানো হয়েছিল, তাতে আমাদের এই আশঙ্কার পক্ষেই এই ব্যাপারটা দাঁড়ায়। আপনি দেখুন, গণ অভ্যুত্থানের সময়ে যেই গান আমরা গেয়েছি, জন্ম আমার ধন্য হলো বা মুক্তির মন দিল সোপান্তলে, 18 মাসে সেই গান অনুপস্থিত করে দিল অন্তর্বর্তীকালীন সরকার। তারা কাওয়ালি শুরু করলো, তারা বিভিন্ন ধরনের বয়ান শুরু করলো। এটা সরকারের আয়োজনে করছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফারুকি, সে তার আয়োজনে এগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় এটা হয়েছে, এবং সব কিছুতে এক একটা যুক্তি তুলে ধরা হয়েছিল। আপনার চাঁদোয়া মিছিল নাকি কি নানান রকম মিছিলটি ছিল, সেখানে শুরু করা হয়েছিল। যে আপনার সংস্কৃতি কিংবা কোনো কিছু আমাদের কালচারাল যে সমস্ত হেরিটেজ উপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। আপনার যে ছায়ানটে আপনি আগুন দেখেছেন, উদীচিতে আগুন দেখেছেন, গণমাধ্যমে আগুন দেখেছেন, এই সবই 60 দশকে দেখা গেছে কিন্তু রমনার বটমূলে এর আগেও 11 জন নিহত হয়েছে। আপনি দেখুন যে সরকার আবরার ফাহাদের নামে বঙ্গবন্ধু এভিনিউর নামকরণ করেছে। কার জায়গায় কাকে তারা স্থাপন করতে চায়? অন্তর্বর্তীকালীন সরকারে করছে, বিএনপি সরকার এগুলো করেনি, অন্তর্বর্তীকালীন সরকার করছে। এবং সেই জায়গায় আপনি দেখুন যে আবরার হত্যার তো বিচার হয়েছে, 21 জন ছাত্রলীগের কর্মী ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু যখন আমরা দেখলাম যে দীপুচন্দ্র দাসকে এইভাবে পুড়িয়ে মারা হলো, যেভাবে আপনাদের ব্লগার হত্যাগুলো হয়েছে, সেটা আবার বিএনপির আমলে, আওয়ামী লীগের সময় 13 জন ব্লগার হত্যা হয়েছে, হুমায়ুন আজাদকে কোপানো হয়েছে, এইটা হয়েছে প্রকাশ্যে বিএনপির আমলে। অর্থাৎ বিভিন্ন সময়ে এই কোপাকুপি 2004 সালে হয়েছে ভাই, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, বইমেলা চলাকালে। কাজেই এই কোনোটারই কিন্তু সেইভাবে বিচার হয়নি। এবং আপনি দেখুন মুক্ত চিন্তার প্রতি যেই আক্রমণগুলো, সেগুলো কিন্তু বিরোধী দল কখনো অ্যাড্রেস করে না। এবং আবরারের প্রতি যখন করা হয়, একই কথা, কিন্তু আবরারকে যেভাবে মারা হয়েছে, বিশ্বজিৎকেও কিন্তু মারা হয়েছে মব সন্ত্রাসের মাধ্যমে, সেগুলোর বিচার হয়েছে, কিন্তু এই মুক্ত চিন্তার প্রতি আক্রমণের বিচার হয়নি। কাজে আগামী দিনে আমরা মুক্ত চিন্তার চর্চা রাখতে পারবো কিনা, অর্থাৎ সরকার এবং বিরোধী দল আগামী দিনে বাংলাদেশের চেহারাটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, এখানে চিন্তা চর্চা কিভাবে হবে, এই জায়গাগুলো কিন্তু আমরা এখনো ক্লিয়ার নই। এখানে খুব আম খাওয়া খাওয়াই হচ্ছে, চিন্তা চর্চা নিয়ে কোনো কথা হচ্ছে না। আল মামুন রাসেল, আপনি যদি মাহবুব আজিজ ভাইয়ের এই আশঙ্কার জায়গায় একটু আশ্বস্ত করতে পারেন। দেখেন, আমি কয়েকটা বিষয় নিয়ে এসে, এটা সহ কয়েকটা বিষয় নিয়ে এসে, প্রথম কথা হচ্ছে আমি মিডিয়ার পিক অ্যান্ড চুজের ব্যাপারে আমি বলেছিলাম মিডিয়া কোন জিনিসগুলো এমফাসাইজ করে, এটা সব ক্ষেত্রে আমরাও করি, যেটা আপনার আগ্রহ বেশি সেটা জিনিসটা ভাইরাল হয়, মানে যেটা আপনার আগ্রহ বেশি সেটাই মিডিয়া করে, দর্শক আগ্রহ বেশি। আমিও আমার কোন জিনিসটা আমি মানুষকে প্রচার করে, যেটা মানুষ পছন্দ করে। এখন মিডিয়া পছন্দ করে হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে দেখেন কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, মাদক নিয়ে আজকে অনেকেই বিরোধী দলীয় নেতারা বক্তব্য দিয়েছে, সদস্যরা বক্তব্য দিয়েছেন, কিন্তু ভাইরাল হয়েছে কোনটা? গয়েশ্বরচন্দ্র রায় যখন নিজের দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আগে বদির জায়গা কে গ্রহণ করেছে। এটা কিন্তু আছে সবাই, আপনার মুখে, আমার মুখে, সবার মুখে। কারণ মানুষ চায় হচ্ছে এই ব্যতিক্রমগুলো, দান্দিকতা বিষয়গুলো নিয়ে আসে। বললাম না, আমাদের প্রধানমন্ত্রী প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছেন, উনি কি প্রাথমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্থক্য জানেন না? অবশ্যই জানেন।
কিন্তু স্লিপ অফ টাং আর একটা বের হতেই হয়েছে পারে, এটা আমার সাথেই এনসিপির এক নেত্রীও বলে ফেলেছেন, তো বলতেই পারে, এটা তো এই জিনিসগুলো ভাইরাল হয়। কিন্তু আপনি বাজেট নিয়ে যে সরকারি দলের যে আলোচনা, বিরোধী দলের যে আলোচনা, সকল আলোচনাগুলো কিন্তু আমাদের কাছে মানে আমরা যতটুকু আসে প্রত্যেকটা মিডিয়াতে আসছে, কিন্তু মিডিয়ার দরকার নেই ভাই, মিডিয়ার দরকার নেই ভাই, বই বের করেন না আপনারা। তার মানে আলোচনা হয়েছে, এবং কি আপনি জানেন বাজেট দেওয়ার আগেই বাজেট কেমন হতে পারে সেটা নিয়েও কিন্তু ওনারা নিজস্ব লিখিত বই বের করেছে। ওইটাই ওই পর্যন্তই, এর বেশি খুব বেশি আলোচনা করেনি। না না, আলোচনা ত্রুটি ধরে ধরে আলোচনা ত্রুটি ধরে ধরে করা হয়েছে। আপনি যদি জামাত, আমি আপনাকে বলি, আমি আপনাকে এই শোতে বলি, আপনি জামাতের যে মিডিয়া সেল যে পেজ আছে সেই পেজে যাবেন, ধরে ধরে পুরো সংসদ দেখে ধরে পেজে তো দেখেন, অবশ্যই দেখেন, আমাদের কাজটাই তো এটা ভাই, অবশ্যই দেখেন, আপনি ধরে ধরে দেখেন, আপনি পাবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাকে শুরুতেই বলেছি আমাদের আগ্রহের জায়গাটা কোথায়। জি, আমরা আগ্রহের জায়গা কোথায়, এরপর আমি একটু বিরতি শেষে শুনতে চাই, এরপর আসি দেখেন, একটু নোট রাখেন, আমরা বিরতিতে যাচ্ছি। এই পর্বটা আলোচনা শুনলাম, দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি শেষে ফিরছি। এই জমজমাট আলোচনা আমরা শুনবো বিরতি শেষে, সঙ্গে থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা শুনছিলাম ব্যারিস্টার আল মামুন রাসেল যে প্রশ্নটি রেখেছিলাম, যদি সহজ কথা আপনি উত্তরটি দিতেন। জি, দেখেন, আমি এই একটা করে বিষয় নিয়ে আসি। আরেকটা বিষয় দেখেন, মাব্বা বলেছেন যে ভালো প্লেয়াররা, মানে ভালো দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, তাদেরকে বাদ দিয়ে আপনি খেলা আয়োজন, বিশ্বকাপ আয়োজন করেছেন। আমার কথা হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে করেছে নাকি তারা নিজেরা নিজেদেরকে বাদ দিয়ে দিয়েছে? আচ্ছা, যে আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে বাদ দিয়েছে, 17-18 বছর ফাউল খেলেছে, পায়ে পায়ে লাথি মেরেছে, আমি সেই কাউন্টার দিয়েছি, পায়ে পায়ে লাথি মেরেছে। আচ্ছা, তো সুতরাং তারা নিজেরা নিজেদেরকে বাদ দিয়েছে, তাদেরকে কেউ বাদ দিয়ে হয়নি। তারপরে হচ্ছে দেখেন, এই আপনি বলেন চিন্তার এই যে এই সংসদে কি হয়, আম বিনিময় হচ্ছে, এটা তো সৌন্দর্যতা। আচ্ছা, আমরা সংসদে কি দেখেছি এর আগে? আমরা সংসদে দেখেছি এর আগে গান গাইতো, কিন্তু মাহবুব কিন্তু এটাও বলেছেন যে বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা, শুধু যে দলের কাজ আম দিলে অসুবিধা নেই, কিন্তু যদি সঠিক কাজটা করে। বিরোধী দলের কাজ বিরোধিতা করা না, শুধু বিরোধী দলের কাজ হচ্ছে গঠনমূলক বিরোধিতা করা। হ্যাঁ, গঠনমূলক বিরোধিতা। শুধুমাত্র আমাকে বিরোধিতা করতে হবে, ভালোকে আমাকে খারাপ বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, নো। জি, যখন সরকারি দল এইখানে গঠনমূলক শব্দটা অচ্যুত, কারণ হচ্ছে শুনেন, বিরোধিতাই হচ্ছে গঠনমূলক, গঠনমূলক না হলে সেটা বিরোধিতা হয় না। আমাদের সমস্যা হচ্ছে, আমরা বিরোধী দলের স্ট্রাকচার এতদিন পর্যন্ত যেটাতে বসেছিলাম, আমরা মনে করতাম বিরোধী দলের কাজ হচ্ছে হরতাল দিবে, বিরোধী দলের কাজ অবরোধ দিবে, বলেছেন স্পষ্ট, বিরোধী দলের কাজ হচ্ছে আমাদের হরতাল দিবে, অবরোধ দিবে। বিরোধী দলের না, আমরা এতদিন অভ্যস্ত ছিলাম, আমরা অভ্যস্ত ছিলাম বিরোধী দলের প্রথম দিনে হরতাল লাগবে। আপনি এখন 91 গণ অভ্যুত্থানের পর 2বার গণ অভ্যুত্থান হয়েছে, 2বার গণ অভ্যুত্থানের পরবর্তীতে একবার আসে আওয়ামী লীগ ক্ষমতায়, একবার আসে জামাত বিরোধী দলের, এই আওয়ামী লীগ বিরোধী দল, একবার হচ্ছে জামাত বিরোধী দল। এর 91-তে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগ বলেছিল একদিনও শান্তি থাকতে দিবে না সরকারকে, 286 দিন হরতাল দিয়েছিল। এখন আমরা মনে করি বিরোধী দল মানে হচ্ছে প্রথম দিন হরতাল লাগবে, বাজেট দেওয়ার সাথে হরতাল লাগবে, অশিক্ষিত ভাবার কারণ নাই। না, আপনাদেরকে ভাবার দরকার নেই, আমাদের চিন্তাটা হচ্ছে, সাধারণ চিন্তা হচ্ছে যে আমাদের হরতাল লাগতে হবে, আমাদের অবরোধ রাখতে হবে, নো, তারা এটা পছন্দ করে না। তো সুতরাং বিরোধী দল জায়গায় বিরোধিতা করছে, যেখানে বাজেট নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেছে, তারা বাজেট নিয়ে গঠনমূলক আলোচনা করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে, অবশ্যই প্রথম দিনে করেছে। এই তো আমরা দেখিনি, এই তো আমরা দেখিনি, আমি দেখেছি। না, দেখেন না, এটা নিয়ে দেখেন নাই আপনারা ভাই, একটা ভুল ফটোকার্ড যেটা ছড়ানো হয়েছে সেটি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, কিন্তু সঠিক যে হয়েছে ওইখানে স্পষ্ট কি ছিল আলোচনা, সঠিকটা তারা বলেছে এটা কি ছিল, পকেট ভারী করার, নেতাদের পকেট ভারী করার হয়েছে, বাজেট হয়েছে, এই সেই, কিন্তু গঠনমূলক যে আলোচনা আপনি বললেন, গঠনমূলক এই জায়গাটা ত্রুটি, এটা না, গঠনমূলক মানে আপনি যেটা মনে করেন সেটা হইতে হবে কেন? না, আপনি বলেন গঠনমূলক মানে আপনি যেটা মনে করেন গঠনমূলক সেটা হইতে হবে কেন? ত্রুটি ধরে করেছে, কেন ত্রুটি ধরেছে, একটা ত্রুটি ধরেছে, মানে আমার কথা হচ্ছে আপনি যেটা মনে করেন সেটা হইতে হবে কেন? না, আমি মনে করি তারা যেটা মনে করে তারা সেটা আলোচনা করেছে, কারণ আপনার কথা হচ্ছে আপনি যেটা মনে করেন সেটা হইতে হবে কেন? আচ্ছা, না, আমি সেটা চাচ্ছি না। আপনি যদি মনে করেন সাংবাদিক মানে নিরপেক্ষ না, আচ্ছা, সাংবাদিক আজকে তো দুজন সাংবাদিক আপনারা আছেন না আপনারা, তো সাংবাদিক মানে নিরপেক্ষ, আমি মনে করি কোন সাংবাদিক নিরপেক্ষ না, ব্যক্তি তো নিরপেক্ষ। তাহলে আপনি যদি মনে করেন, আমরা তো সমস্যা হচ্ছে আমরা দলীয় চশমা পরে চিন্তা করি, আপনি দলীয় চশমা খুলে চিন্তা করেন, নিরপেক্ষ চিন্তা করেন, আপনি নিরপেক্ষ চিন্তা করেন, আপনি বলেছেন কিছুই করেন, সমাবেশ করেন, মিছিল করেন, মিছিল নিয়ে কত আলোচনা হয়েছে। আচ্ছা, একটা আলোচনা করেন যে একটা পয়েন্ট ধরে আলোচনা করেছে, আমি আপনাকে বলেছিলাম আপনি যান দেখেন, আপনার সবচেয়ে বড় বাজেট দিয়েছে, কোটি টাকা সবচেয়ে বড় বাজেট দিয়েছে, সেটা নিয়ে প্রথমে অ্যাড্রেস করেছে তারা, এবং কি আপনি যে এনবিআর নির্ভর যে এটা আসে যে সবচেয়ে বেশি 6 কোটি, কত কোটি টাকা, 6000 কোটি টাকা এনবিআর থেকে নিবেন, অথচ এর আগে 1/3 ছিল।
আপনি কিভাবে এনবিআর থেকে 3 গুণ বেশি টাকা উত্তোলন করবেন? এটা নিয়ে প্রথম বিরোধী দল অ্যাড্রেস করেছে, সরকার এটা দলও নিয়ে বিরোধী দল করেছে, অ্যাড্রেস করেছে, স্পষ্ট দেখিয়েছে সরকার তো যে বিচারে দিয়েছেন। হ্যাঁ। এখন আপনি এনবিআর থেকে যে 3 গুণ বেশি বাংলাদেশের ইতিহাসে কখনো পারে নাই। জি। তো তাহলে আপনি সংস্কৃতির জায়গাটা নিয়ে যদি বলতেন, এটাই স্পষ্ট বিরোধী দল আমি কথা বলবো না জায়গায় করছে। হ্যাঁ, এরপরেই আপনাকে দিয়ে শেষ করব। জি, কোনটা সংস্কৃতির জায়গা কোথায় নিচ্ছে আমি যদি একটু যুক্ত করি যে আজকে রাকসু নেতা ছাত্র শিবিরের সংসদ থেকে করা প্যানেল থেকে রাজনৈতিক নির্বাচন করা, তিনি বলছেন শহীদ জননী জাহানারা ইমামকে তিনি মৃত্যুবার্ষিকীতে জাহান্নামের ইমাম বলেছেন। রাকসু নেতা কে? সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাইদ হাসান। হ্যাঁ, কি বলেছেন? তিনি বলেছেন জাহানারা ইমামকে বলেছেন যে জাহান্নামের ইমাম। কোথায় বলেছে এটা? আজকে জাহানারা ইমামের যে একটি এটা উপলক্ষে উনি ফেসবুক পোস্টে এটা বলেছেন। না, যদি এটা বলে থাকে এটা কোনো সুযোগ নেই এগুলো বলার। জি, আমি প্রতিবাদ জানাচ্ছি। সংস্কৃতিটা যদি আমি দেখি না, আমি মাত্র শুনেছি যদি এমন কথা বলে আমাদের ইতিহাসের যারা নায়ক তাদেরকে আপনি ভিলেন বানানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ আমাদের সংস্কৃতি, আমাদের দেশে যারা নায়ক আছে তাদেরকে আপনি খলনায়ক বানানোর কোনো সুযোগ নেই। তারা নায়ক। ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ। হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে তিনি ভাইরালকে গণমাধ্যম মনে করছেন। আচ্ছা, ভাইরাল মানে গণমাধ্যম নয়। গণমাধ্যম হচ্ছে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে, এবং এখানে কোথাও চশমা বা কোনো চোখ কান বন্ধ রাখারও কোনো বিষয় নাই। ব্যাপারটা হচ্ছে সংবাদ আপনার সেটি সংবাদ যেটা মানুষ বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করে, যেটাতে সব খালি বিবরণ দেওয়া কখনো সংবাদ হতে পারে না। আপনারা সংবাদ তৈরি করতে পারছেন না। আপনারা যেখানে বাজেট নিয়ে আলোচনা, যেটা সংবাদ তৈরি হতে পারতো, সবচেয়ে বড় কথা আপনাদের নীতি কি সেটাই তো ক্লিয়ার না। আপনারা নির্বাচনের আগে শরিয়া আইনের পক্ষে একবার কথা বলেন, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আলোচনা করতে যান তখন বলেন যে আমরা শরিয়া আইন থেকে সরে এসেছি। নির্বাচনের আগে বলেন 5 ঘন্টা নারীর জন্য কর্মঘণ্টা করবো, আবার নির্বাচনের পরে এই বিষয়ে কোনো কথাই বলেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নারী সংস্কার কমিশন রিপোর্ট নিয়ে একটি কথাও সেখানে হয় না সংসদে। এই ব্যাপারে কিন্তু সরকারি দল এবং বিরোধী দল একদম যুগপৎ নিশ্চুপ থাকেন। কাজেই আমাদের তখন মনে হয় যে চিন্তাধারায় যেন বিএনপি এবং জামাতের কোথায় মিল পাচ্ছি, এবং বিএনপি কিন্তু একদিক থেকে খুশি, কারণ যেই বিরোধী দল তারা চায়, যেমনটি ফ্রিডম পার্টি ছিল তারাও কিন্তু খুব গঠনমূলক বিরোধী দল ছিল 86-87 সালে, এবং জাতীয় পার্টি ছিল খুবই গঠনমূলক বিরোধী দল। এই 12 বছর তারা সরকারি দলের সাথে সাথে খুবই সম্মিলিতভাবে গঠনমূলক সমালোচনা করেছে। এই গঠনমূলক সমালোচনার পুনরাবৃত্তি যাতে না হয় এই জন্যই আমরা এই সমালোচনাগুলো করছি। কারণ আপনারা যে আজকে এইখানে বিরোধী দল হিসেবে সংসদে গেছেন, আপনাদের হয়তো প্রস্তুতি নাই, হয়তো আপনারা ফাঁকা মাঠে গোল দিয়ে গিয়েছেন, কিন্তু এইভাবে তো আপনারা সবসময় থাকতে পারবেন না। আগামীতে অবশ্যই আপনাদের পূর্ণ প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে, এবং সেইখানে যদি আপনাদের দলীয় কোনো নৈতিকতার জায়গা না থাকে, প্রতিযোগী আর কারা বাড়তে পারে আপনার সেটা সময়ই বলে দেবে। যাদের জন্য আপনারা 6 ট্রাক পুলিশ দিচ্ছেন, এটা কোনোভাবেই তো আওয়ামী লীগ বাংলাদেশের একটা সবচেয়ে অন্যতম বড় দল, তাকে কতদিন নির্বাচনের বাইরে রাখতে হবে? আইন কানুনের মাধ্যমেই যারা অপরাধী তাদেরকে বিচার করে অন্যদেরকে আসতেই হবে। এবং বিএনপিও একটি বড় রাজনৈতিক দল, তারা কি এভাবেই বসে থাকবে? তারা নিশ্চয়ই তাদের যেই সমস্ত সমস্যাগুলো তারাও বিবেচনা করবে। একইভাবে জামাতও বসে থাকবে না, জামাত বসে নেই বলেই কিন্তু তাদের আমির বলেছেন যে আমি 1200 শহীদ পরিবারে গেছি, 2 লাখ টাকা করে দিয়েছি। এটা তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। কত টাকা হয়? তার মানে কিন্তু জামাত টাকা দিয়ে রাজনীতিটা করবার চেষ্টা করছে। কাজে এই টাকা তারা জোগাড় করেই মাঠে নেমেছে। টাকা দিয়ে যদি আপনি নীতি আদর্শ নিয়ে নিতে চান, শহীদ পরিবারকে সহায়তা করা হয়, তাহলে এটা তার দায়িত্ব নয়, রাষ্ট্র আছে। এই 2 লক্ষ টাকা 1200 গুণ করুন, এই টাকা তারা কি কর দিয়েছে? তারা এই টাকা পেল কোথায়? তারা বিভিন্ন থেকে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের এই প্রতিষ্ঠানগুলো তৈরি করার নিয়ে অনেক সমালোচনা আছে, অভিযোগ আছে। প্রত্যেকটা খুনির পক্ষেও কিন্তু যুক্তি দেওয়া যায়, তার মানে খুন জায়েজ হয়ে যায় না। আপনি যার কাজ তাকে দিতে হবে। আপনি দেখি যে ছাত্র শিবিরের লোকজন বলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জন্য খাট বা যে চৌকির ব্যবস্থা করব, হ্যাঁ, এগুলো তাদের কাজ নয়, এটার জন্য সরকার আছে, রাষ্ট্র আছে, দেশ আছে। এবং এই যে বিষয়গুলো যার যা কাজ নয় তা যখন তা করতে চায়, তারা হিন্দুদের পাহারা দিতে চায়। অনুদান এত টাকা নেওয়া যায় না ভাই, শত শত লক্ষ কোটি টাকার অনুদান আওয়ামী লীগ বিএনপি নিয়ে চাঁদাবাজি হিসেবে তারা বারবার এইভাবে হয়, লাঞ্ছিত হয়। কিন্তু জামাতকে তখন আবার বলা হয় না আমরা এইভাবে জোগাড় করছি। একই তো কথা, একই জায়গায়। এবং সবচেয়ে বড় কথাটা কি জানেন? এই যে আপনার অনুদান কিংবা এই বিষয়গুলোর সামনে যখন চলে আসে, তখন সাধারণ মানুষের ভোট পাওয়াটা সহজ হয়।
এই অর্থের বিনিময়ে যে ভোটের বিষয়টা তখন চলে আসে। রাজনৈতিক দলকে এই চাঁদাবাজি অনুদান থেকে দূরে রাখতে হবে এবং তাদেরকে নৈতিকতার আদর্শের চর্চা করতে হবে। তাদের আদর্শটা কি? তারা এই যে বাজেট অধিবেশন গেল, একটিবার শুনেছেন যে আমরা এই রকম একটা আদর্শে দেশটাকে দেখতে চাই, এইরকম একটা অর্থনৈতিক কাঠামো আমরা দেখতে চাই, দুর্নীতিমুক্ত। এই দুর্নীতিমুক্ত কথাটা কিন্তু একটা ভেগ টার্ম। দুর্নীতি থাকবে যে কোনো একটা পুঁজিবাদী সমাজে। আপনি কোন উপায়ে দুর্নীতিটাকে দমন করবেন, জবাবদিহিতে টানবেন কিভাবে? আপনি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একজন মহিলাকে টান দিয়ে ফেলে দিল যে ছিনতাইকারীরা, 3 দিন পর সে মারা গেল। আপনি বলতে পারেন 18 কোটি মানুষকে কি সরকার পাহারা দিয়ে রাখবে? না, 18 কোটি মানুষকে পাহারা দিবে না, কিন্তু এমন সিস্টেম সে উদ্ভাবন করবে যাতে কেউ ভাবে টান দিয়ে পান না পায়। ওই সিসিটিভি দেখতে হবে এবং কারা পাহারায় ছিল দেখতে হবে। আপনি কি সেই জবাবদিহিতা দেখেছেন? আপনি পিক অ্যান্ড চুজ করছেন, রামিসার বিচার দ্রুত হলো, কিন্তু সেই বিচারের পরবর্তী ধাপগুলো কিন্তু গিয়ে আটকে যাবে। আপনি 4 মাসে 600 অধিক খুনের ঘটনা ঘটেছে, এইটা নিয়ে কি আপনি সরব হতে দেখেছেন বিরোধী দলকে যে আপনারা জবাবদিহিতার আওতায় আনেন? প্রশ্ন রেখেছে। শুধু প্রশ্ন কেন, আপনাকে সরব হতে হবে। আপনাকে বারবার প্রত্যেকটা বিষয়কে আপনার হয়ে তো কথা বলতে হবে। আপনার কেউ যদি মারা যায়, নিহত হয়, খালি সরব হয়ে আপনি শেষ হবেন? আপনার এই রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে ভাই, তাদের তো কেউ নিহত হয় না। যারা 24-এর গণ অভ্যুত্থানের দুধ কলা খাচ্ছে তাদের কেউ নিহত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী নিহত হয়েছে তো আমাদের প্রান্তিক সেই সমস্ত ছেলে মেয়েরাই। কাজেই এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে কি কারণে প্রান্তিক মানুষদের পিঠ যখন ঠেকে যায়, তখন তারা যখন কথা বলে, রাষ্ট্র কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। যে এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এত কথা হয়েছে, সংসদে আপনি শুনেছেন কখনো বৈষম্য বিরোধী নিয়ে একটি কথা? আপনি এই যে সরকারি বেতন স্কেলের বাড়িয়ে দেবার কথা হচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে বেতন? এবং সেই জায়গাতে বেসরকারিরা কি এই দেশের ভোটার নয়? এই বেসরকারিদের নিয়েও এই বাজেটে চিন্তা করা হয়েছে। চিন্তা করার আগে কথা বলতে হবে। আপনি বাজেটে পে স্কেল বাড়ানোর জন্য বরাদ্দ দিয়ে দিচ্ছেন, আর বেসরকারিদের সাথে আপনি কথা বলবেন? এই মলম লাগিয়ে আর কতকাল আপনারা চালাবেন এই দেশ? জি, আমরা একটু লাস্ট 1 মিনিট একটু রাসেল ভাইকে শুনি। জি, আসলে আমি একটা জিনিস অবাক হচ্ছি। আমি একটা ছোট গল্প বলে আমি একটু বলার চেষ্টা করি। ছোট একটা গল্প বলে আমি এখানে আসি। বললাম যে একটা বাবা ঘি বিক্রি করতো, সে পচা ঘি বিক্রি করতো। পচা ঘি গিয়ে গ্রামে সবাই খুশি। জি, হঠাৎ করে বাবা মারা গেছে, ছেলে আবার দেখে যে ঘিটা পচা, সে ভালো ঘি বিক্রি করছে। বিক্রি করার পর সবাই অসুস্থ হয়ে গেছে। পরে দেখা গেল সবাই অসুস্থ হয়ে গেল। বলে যে কি রে, তখন তো সবাই এসে ধরলো তাকে, এই বেটা তোর বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুই তো পচা ঘি বিক্রি করছিস। তখন সে বললো যে না, আমি তো ভালো ঘি বিক্রি করি। তার মানে দেখেন, বিরোধী দল এতদিন পর্যন্ত আমরা বিরোধী দল সরকারি দল বলতে বুঝতাম কি, তারা হচ্ছে চাঁদা নিবে মানুষ থেকে। টাকা দিবে কেন তারা টাকা দিবে কেন? এই যে টাকা অনুদান দিচ্ছে, এটা আমার ভালো লাগছে না, এটা সরকার করবে। কেন সরকার করবে? যখন বন্যা হয়েছিল তখন কি আপনি বলতে পারতেন যে বন্যার সকল এগুলো সরকার দেখবে, জনগণ বসে থাকুক? তাহলে কি বন্যার এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ সম্ভব এই বড় বিপর্যয় থেকে বাঁচার? নো। আপনি যখন এতদিন পর্যন্ত আপনি বিরোধী দল দেখছেন, বিরোধী দল চাঁদা নিবে, কিন্তু বিরোধী দল টাকা দিবে, অনুদান দিবে নিজের পকেট থেকে, নিজের জনশক্তিতে টাকা থেকে তারা কালেকশন করে টাকা দিচ্ছে। তারা কোন প্রতিষ্ঠান থেকে কালেকশন করছে না, দিলে অসুবিধা নেই। এইটা স্বচ্ছ টাকা কিনা সেটি প্রশ্ন রেখেছে। এটা ট্যাক্স দেওয়া আছে কিনা, এটা তার গঠনতন্ত্রে যান। তার আয়ের উৎস দেখেন, সে আয়ের উৎসের মধ্যে আছে তার জনশক্তি, প্রত্যেক জনশক্তি টাকা একটা পার্সেন্টেজ টাকা দেয় তার দলকে, সেই টাকা তার গঠনতন্ত্রে যান। সে টাকা থেকে তারা হচ্ছে দান করছে, সমস্যা কি? তারা তো চাঁদা নিচ্ছে না, নিশ্চয়ই তারা কারো থেকে নিচ্ছে না। যেটা তো অ্যাপ্রিশিয়েট করা উচিত, কিন্তু আমরা সেটাও অ্যাপ্রিশিয়েট করবো। আমরা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবো, যে এটাও আমার পছন্দ না। আম গিফট করছে সৌহার্দ্যপূর্ণ সকলের কাছে, এটা একটা সৌহার্দ্যপূর্ণ, এটাও আমার কাছে ভালো লাগছে। আপনার বক্তব্য ক্লিয়ার, আমারও ভালো লেগেছে। আমি বলেছি মাহবুব আজিজ শেষ করে দেন। এই যে চিন্তা ভাবনার যে জায়গাটার কথা বলেছিলাম, এগুলোর সাথে কোনো চিন্তা ভাবনা সম্পর্ক আছে? এই জন্যই পাকিস্তানে যাচ্ছে শিক্ষামন্ত্রী এবং জামাত তাকে সমর্থন। ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।